নমস্কার। ডায়াবেটিস কথার আজকের এপিসোডে আমরা আলোচনা করব ব্লাড প্রেশার নিয়ে। আমাদেরকে অনেকেই বলেন যে ডায়াবেটিসের সঙ্গে ব্লাড প্রেশার তো থাকে, তো ব্লাড প্রেশার সম্বন্ধে কিছু যদি বেসিক আইডিয়া দেন। প্রথমে আমাদের জানতে হবে যে ব্লাড প্রেশারটা কি হয় আর কি। তো আমাদের এই যে হার্ট পাম্প করে আমাদের সমস্ত অঙ্গে রক্ত সঞ্চালন করে ধমনির মাধ্যমে। তো এই তো ধমনী তো একটা পাইপের মতো। তো একটা সার্টেন প্রেসারে হার্ট পাম্প করে সেই ধমনির মধ্যে দিয়ে রক্তটা প্রবাহ হয়। এই যে প্রেসারের মাধ্যমে হার্ট পাম্প করছে সেটাকেই ব্লাড প্রেশার বলে, যেটা আমরা হাতে আমাদের ব্রেকিয়াল আর্টারি বলে একটা ধমনী থাকে, যেটাতে আমরা প্রেসারটা চেক করি। কেমন? সাধারণভাবে হাতেই ব্লাড প্রেসার চেক করা হয়, কিন্তু অনেক সময় পায়েও ব্লাড প্রেশার চেক করা যেতে পারে দরকার বিশেষে। এখন আমাদের ব্লাড প্রেশারের নর্মাল পরিমাপটা কত? আপনারা জানেন যে আমরা যখন দেখেছেন যে ব্লাড প্রেশার আমরা মাপ করি, দুটো লেখা থাকে। ধরুন 120/80, যেটা উপরে লেখা থাকে ওটাকে বলে সিস্টোলিক ব্লাড প্রেশার, আর যেটা নিচে লেখা থাকে সেটাকে বলে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। কেমন? তো দুটোই খুব দরকারি। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে ব্লাড প্রেশার, তো নর্মাল কত? নর্মাল হচ্ছে 120/80 নিচে। কেমন? আর ওপরের প্রেশারটা যদি 120 থেকে 139 হয়, আর নিচের প্রেশারটা যদি 80 থেকে 89 হয়, সেটাকে আমরা বলি প্রি হাইপারটেনশন, অর্থাৎ হাইপারটেনশনের পূর্ববর্তী ধাপ। যেমন ডায়াবেটিসের প্রি ডায়াবেটিস আছে, একইভাবে ব্লাড প্রেশারেরও প্রি হাইপারটেনশন স্টেজ আছে। অর্থাৎ এই স্টেজে আমরা রোগীদের বলি যে আপনারা লাইফস্টাইল চেঞ্জ করুন। এই স্টেজে কিন্তু মানে উপসর্গ থাকলেও ওষুধের ব্যবহারটা আমরা এড়িয়ে চলতে বলি, অন্তত প্রথম 2 থেকে 3 মাস। এরপর হচ্ছে কি? এরপর হচ্ছে স্টেজ 1 হাইপারটেনশন। স্টেজ 1 হলো যে সিস্টোলিক ব্লাড প্রেশারটা, অর্থাৎ ওপরের ব্লাড প্রেশারটা 140 থেকে 159, এবং নিচেরটা হচ্ছে 90 থেকে 99। আর স্টেজ 2 হাইপারটেনশন হচ্ছে ওপরেরটা 160 বা তার বেশি, আর নিচেরটা হচ্ছে 100-র বেশি। কেমন? এটাকে বলে স্টেজ 2 হাইপারটেনশন। তো আমরা অন্ততপক্ষে 2 দিন চেক করে বলতে হবে যে ব্লাড প্রেশারটা বেশি কিনা। একদিন চেক করেই ওষুধ দেওয়া হয় না, অন্তত 7 দিনে গ্যাপে 2বার চেক করতে হবে। এইবার হচ্ছে যে ব্লাড প্রেশার চেক করার পদ্ধতিটা কি, মানে অর্থাৎ কি হয়, আমরা দেখেছি অনেক সময় যে রোগী বলছেন আমি আপনার পাড়ার ওষুধের দোকানে দেখেছি ব্লাড প্রেশার বেশি, কিন্তু চেম্বারে এসে কম। তার কারণটা কি? না, ব্লাড প্রেশার মাপার কতগুলো পদ্ধতি আছে। কেমন? যেমন ব্লাড প্রেশার চেক করার আধ ঘন্টা আগে কোনো রকম ধূমপান বা ধরুন কোনো চা কফি এগুলো খাওয়া যাবে না। চেম্বারে গিয়ে অন্ততপক্ষে, মানে ক্লিনিকে গিয়ে অন্ততপক্ষে 15-20 মিনিট বসবেন, রেস্ট নেবেন। তারপর যেখানে ব্লাড প্রেশার চেক করা হয়েছে, অর্থাৎ এখানে আমাদের ক্লিনিকে যেমন সিস্টাররা চেক করে, সেখানে গিয়ে বসে 5 মিনিট রেস্ট করে তারপর ব্লাড প্রেশার চেক করতে হয়। মানে আপনি যদি কোথাও থেকে তাড়াহুড়ো করে এসে ব্লাড প্রেশার চেক করেন, তাহলে কিন্তু ব্লাড প্রেশার বেশিই হবে। এবং আরেকটা জিনিস সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আপনার যদি টয়লেট পায়, অর্থাৎ ইউরিন পায়, সেক্ষেত্রে কিন্তু ইউরিনটা করে তারপর ব্লাড প্রেশার চেক করতে হবে। যদি আপনি বাড়ির কাছাকাছি মানে হয়, ক্লিনিক হয়, আপনি হয়তো ইউরিন করে এসছেন বাড়ি থেকে, তাহলে করার দরকার নেই। কিন্তু যদি অনেকক্ষণ বসে আছেন, ইউরিন পাচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই ব্লাড প্রেশার চেক করার আগে ইউরিনটা কিন্তু পাস করে তারপর ব্লাড প্রেশার চেক করতে হবে, নইলে কিন্তু ব্লাড প্রেশার বেশি আসতে পারে। তো এটা হলো ব্লাড প্রেশার মাপার আগে কী করতে হবে। এবার হচ্ছে ব্লাড প্রেশার সাধারণত কোন হাতে দেখা হয়। প্রথমবার যখন আপনি ব্লাড প্রেশার দেখছেন তখন কিন্তু 2 হাতেই দেখতে হবে। কেমন? সাধারণভাবে আমরা ডান হাতেই প্রেশার দেখি, তার কারণ হচ্ছে ডান হাতেই একটু বেশি প্রেশার থাকে বাঁ হাতের থেকে। কিন্তু এই ডিফারেন্সটা কখনোই 10-এর বেশি সাধারণত হয় না। কেমন? 10-এর বেশি হলে তাহলে বুঝতে হবে যে অন্য কোনো সমস্যা হচ্ছে কি না।
তো সেটা আপনার ডাক্তারবাবু দেখে নেবেন। এবার দু হাতে প্রথমবার দু হাতে দেখার পর যে হাতে বেশি হবে ভবিষ্যতে সেই হাতেই প্রেশার আপনাকে দেখতে হবে। কারো খুবই রেয়ারলি ডান হাতের থেকে বাঁ হাতে বেশি প্রেশার হয়, সেক্ষেত্রে তাকে বাঁ হাতেই প্রেশার মাপ করতে হবে। এবং কারো হয়তো দেখলেন যে ডান দিকে হয়তো কোনো কারণে আগে স্ট্রোক জনিত কারণে প্যারালিসিস হয়ে গেছে, বা আগে হতো এখন হয় না খুব একটা, ফাইলেরিয়া বলে একটা রোগের জন্য ডান হাতটা ফুলে গেছে, কেমন, বা ডান হাতে হয়তো ফিস্চুলা আছে, ফিস্চুলা যাদের জানেন যে ডায়ালিসিস করা হয় তাদের ফিস্চুলা থাকে হাতে, সেই হাতে কিন্তু ব্লাড প্রেশার চেক করা যাবে না। আরেকটা হচ্ছে ধরুন কারুর মানে হয়তো কোনো কারণে ব্রেস্ট ক্যান্সারের সার্জারি হয়েছে, তো যেদিকে ব্রেস্টের সার্জারি হয়েছে বা অপারেশন হয়েছে সেই দিকের হাতে কিন্তু ব্লাড প্রেশার না চেক করাই ভালো। তো এইগুলো হচ্ছে সাধারণভাবে আমাদের দেখতে হবে, কেমন। আর 7 দিনের গ্যাপে দুবার ব্লাড প্রেশার চেক করে তখন যদি দেখা যায় যে ব্লাড প্রেশার বেশি, তখন আমরা বলি হ্যাঁ আপনি উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশনে ভুগছেন, তখন আপনাকে এই ওষুধ খেতে হবে। আর কোনো সময় আমাদের পেশেন্ট অনেক সময় বলেন যে আমরা তো বাড়িতে দেখছি ব্লাড প্রেশার কম, আপনার চেম্বারে এসে ব্লাড প্রেশার বেশি হয়ে গেল। তাদের কিন্তু ব্লাড প্রেশার জনিত কোনো উপসর্গ নেই, হয়তো অন্য কোনো রোগের জন্য এসেছেন, তখন ব্লাড প্রেশার চেক করে দেখা হলো বেশি, কিন্তু বাড়িতে দেখা যায় যে ব্লাড প্রেশার কম। এটা কিন্তু হতে পারে, এটাকে বলে হোয়াইট কোট হাইপারটেনশন। অর্থাৎ হোয়াইট কোট কথাটা কোত্থেকে এসেছে, যে ডাক্তারদের যে অ্যাপ্রন থাকে ওই অ্যাপ্রনের থেকে হোয়াইট কোট হাইপারটেনশন এসেছে। তো এক্ষেত্রে কী হয় যে বাড়িতে ব্লাড প্রেশার বেশি, আমাদের চেম্বারে এসে বা ক্লিনিকে এসে হয়তো কোনো টেনশনজনিত কারণে বা উত্তেজনা বসে ব্লাড প্রেশার হয় বেড়ে যায়, এবং এটা কিন্তু কমন। তো এটাকে আমরা কেমনভাবে প্রমাণ করি? হ্যাঁ, তো রোগী হয়তো বলছেন যে আমি বাড়িতে দেখেছি, হয়তো ব্লাড প্রেশার মেশিনে ভ্যারি করতে পারে, কেননা বাড়িতে যে মেশিনগুলো দেখা হয় সেগুলো বেসিক্যালি ওই অটোমেটিক মেজারমেন্টের মেশিন আর কি, সেগুলোর সঙ্গে আমরা যে স্পিগো ম্যানোমিটার দিয়ে দেখি সেগুলো কিন্তু একটু ফারাক থাকে। এক্ষেত্রে আমরা কনফার্ম করব কী করে যে সত্যিই পেশেন্টের হোয়াইট কোট হাইপারটেনশন হচ্ছে? আমরা 24 আওয়ার্স অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং করতে বলি। এইটা কিন্তু মানে এই টেস্টটা কিন্তু আমাদের হাতে যেমন সে হলটার মনিটর করা হয়, ওরকম একটা হাতে কাপ বেঁধে দেওয়া হয়, এবং প্রত্যেক ঘন্টায় ব্লাড প্রেশারের রেকর্ডিং থাকে, এবং ওটা 24 ঘন্টা পরে খুলে নিয়ে ওই একটা হলটারের মতো রিপোর্ট আসে। সেটা থেকে আমরা বুঝতে পারি যে এক্স্যাক্টলি কোন সময় ব্লাড প্রেশার বাড়ছে বা কোন সময় ব্লাড প্রেশার কমছে, এবং সত্যিই পেশেন্টের বাড়িতে ব্লাড প্রেশার কম কিনা বা ব্লাড প্রেশার বেশি কিনা। এবং এই 24 আওয়ার্স অ্যাম্বুলেটরি মনিটরিংটা কিন্তু বিদেশে খুবই জনপ্রিয় একটা টেস্ট। তার বিশেষ কারণটা আমাকে বলছি, তার কারণটা হচ্ছে আমাদের স্বাভাবিক মানে যে ব্লাড প্রেশার আর কি, সেটা রাত্রের দিকে কিন্তু, অর্থাৎ রাত্রি 10টা থেকে 12টা থেকে, মানে 10টা বা 12টা থেকে ভোর 4টে অবধি কিন্তু কমে যায়। এটা কিন্তু নর্মাল, এটাকে বলে ডিপার, আমাদের ডাক্তারি পরিভাষা বলে ডিপার। যাদের কমে না, অর্থাৎ যাদের ওই রাত্রি 10টা বা 11টা থেকে ভোর 4টে অবধি ব্লাড প্রেশার কমে না বা উল্টে বেশি থাকে, এদেরকে বলে নন ডিপার। তো নন ডিপারদের সমস্যাটা কোথায়? নন ডিপারদের কিন্তু স্ট্রোক হওয়ার সম্ভাবনা বা হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি। আপনারা হয়তো খেয়াল করে দেখেছেন অনেক সময় খুব সকালের দিকে স্ট্রোক হয় বা সকালের দিকে হার্ট অ্যাটাক হয়, সেটা কিন্তু অন্যতম কারণ হচ্ছে এই নন ডিপার, মানে অর্থাৎ রাত্রিবেলা এদের ব্লাড প্রেশার কমার বদলে বাড়ছে বা কমছে না আর কি, কেমন। তো সেটাকে আমরা ওই 24 ঘন্টা অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং করলে আমরা বুঝতে পারি যে এদের ব্লাড প্রেশারের বাড়া কমার ট্রেন্ডটা কেমন। সেই হিসেবে আমরা ওষুধ অ্যাডজাস্ট করতে হয়। সাধারণভাবে এখন যে ব্লাড প্রেশারের মেডিসিনগুলো দেওয়া হয়, যেগুলো আমরা পরের এপিসোডে আলোচনা করব, সেগুলো কিন্তু 24 ঘন্টা তার কার্যকারিতা থাকে। কিন্তু আমরা যদি দেখি যে কোনো রোগীর 24 আওয়ার্স অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং করে যে এ রাতের দিকে ব্লাড প্রেশার কমছে না, অর্থাৎ নন ডিপার, তাহলে কিন্তু রাত্রেবেলা শোয়ার সময় আরেকটা ওষুধ যোগ করতে হবে যাতে রাত্রেবেলা ব্লাড প্রেশারটা কমে।
হ্যাঁ, তাহলে কিন্তু স্ট্রোক বা হার্ট অ্যাটাকের রিস্কটা কমবে। কেমন? তো এইভাবে আমাদের ব্লাড প্রেশার আমরা মেজারমেন্ট করি। কেমন? তো আশা করি এই এপিসোডটা আপনাদের কাজে লাগবে। এর পরের এপিসোডে আমরা ব্লাড প্রেশার জনিত অন্যান্য যে সমস্যাগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। কেমন?